বলছি চা কত করে? রাতে খাবার জিনিসের বেশিক্ষণ সময় নিতে লাগে। ব্ল্যাক উইং স্টিল। আমাদের দুজন ইনজিওর্ড। আচ্ছা, আমরা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি একটা জিনিস দেখে। খুব নড়ছে, পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। বিশাল বড় ক্রোকোডাইল দেখতে পাচ্ছি। দিস ইজ গ্রেট কর্মোরান্ট। প্রথমেই বলে নেওয়া যাক, এই পুরো যাত্রাটা আমরা নিজেরাই পরিকল্পনা করে নিজেদের গাড়িতে করেছিলাম। কলকাতা থেকে বেরিয়ে সকালে কোলাঘাটে ব্রেকফাস্ট, তারপর ওড়িশার কটকের কাছে দুপুরের লাঞ্চ সেরে আমরা সরাসরি পৌঁছে যাই মঙ্গলাজড়িতে। দুদিন পর মঙ্গলাজড়ি থেকে আমরা সোনামুহিম ড্যাম হয়ে যাই সাতকোশিয়াতে। ফেরার দিন সাতকোশিয়া থেকে রওনা দিয়ে ভদ্রকের কাছে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে আমরা আবার কলকাতা ফিরে আসি। কলকাতা থেকে মঙ্গলাজড়ি যাওয়ার পথে টোটাল 8টা টোল পড়ে। যদি আপনি সেকেন্ড হুগলি ব্রিজের টোল ধরেন তাহলে 9টা। ধুলাগড়, দেবড়া, রামপুরা, লক্ষ্মণনাথ, শেরগড়, ভাগাড়া, নারায়ণপুর, মাঙ্গুলি, গুড়িপাড়া, প্রত্যেকটা টোলের অ্যামাউন্ট স্ক্রিনে দেওয়া হলো। তুলে নিলাম। চলো রানী। আমরা কটা বাজে এখন? এখন বাজে 8:20। আমরা 8:20 আমরা দাঁড়ালাম হচ্ছে ব্রেকফাস্টের জন্য। অর্ণব, অল চার্জড আপ? হ্যাঁ, ভালো। আচ্ছা, কি কি মনে হচ্ছে রানী? ঠিক আছে, কিছু বল। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ঠিক আছে, অল ডান, অল ডান ফর নেক্সট 4 আওয়ার্স। আমরা এখন একটা কি ব্রেক নিয়েছি? সুন্দর জায়গা, একটা চায়ে ব্রেক নিয়েছি, তাই তো? চায় ব্রেক তো। বলছি চা কত করে? হ্যাঁ, এ বাবা, এবার তো আমাদের খিদে পেয়েছে। আমরা লাঞ্চ করতে এসেছি অন্নপূর্ণা হোটেলের ফ্যামিলি রেস্টুরেন্টে। ডালু ও ডাল আছে, সবাই করে দিয়েছে খেতে শুরু। রাতে খাবার জিনিসের বেশিক্ষণ সময় নিতে লাগে। লাঞ্চের পর ডাল শাস, এই হচ্ছে কম্বিনেশন। ভাইয়া, একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে কখনো তার প্রাকৃতিক অবস্থানের জন্য, কখনো ঐতিহাসিক গুরুত্বে, কখনো স্থাপত্য বা সাংস্কৃতিক বৈচিত্র্যের হাত ধরে। কিন্তু মঙ্গলাজড়ির গড়ে ওঠার পিছনে আছে এক ফিরে আসার গল্প, এক ভালো হয়ে ওঠার গল্প, এক আমূল পরিবর্তনের গল্প, যা এই জায়গাটাকে অন্য সব পর্যটন কেন্দ্রের থেকে আলাদা করে দিয়েছে। মঙ্গলাজড়ি চিরকালই ছিল পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল, বিশেষ করে এই শীতের সময়টাতে। কিন্তু একসময় এখানে নির্বিচারে শিকার চলত, তার ফলে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাখিদের বাসস্থান। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এই গ্রাম পরিচিত হয়ে উঠেছিল পোচার্স ভিলেজ হিসাবে। কিন্তু শিক্ষা মানুষকে আলোর পথ দেখায়। যারা একদিন ছিল ভক্ষক, তারাই ধীরে ধীরে হয়ে উঠল রক্ষক। যেখান থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়, পরিবর্তনের অধ্যায়। এই পরিবর্তনের হাত ধরেই এখানে গড়ে উঠল ইকো ট্যুরিজম। আজ মঙ্গলাজড়ি শুধু একটু গ্রাম নয়, এটি একটি জীবন্ত উদাহরণ কিভাবে সচেতনতা আর দায়িত্ববোধ
একটা জায়গার ভাগ্য বদলে দিতে পারে। আজ প্রায় 15 লক্ষ পরিযায়ী পাখির বাস এই মঙ্গলাজড়িতে, যা শুধু প্রকৃতির জয়গান নয়, মানুষের বিবর্তনেরও নীরব সাক্ষ্য। আমরা এসে গেছি, এখন বাজে কটা বাজে? এখন হচ্ছে 5:45-এ। আমরা 5:45-এ বলেছিলাম আমি ঢুকিয়ে দেবো, আমি 5:45-এ পৌঁছে মঙ্গলাজড়ি নেচার ক্যাম্প বাই ওটিডিসি। আমরা গাড়ি রেখে ভেতরে ঢুকবো। আমাদের 4টে ফ্যামিলির 4টে রুম অ্যালোকেট করা হয়েছে। আমরা B4-এ আছি। একবার চট করে দেখে নিই কীরকম রুমের ব্যবস্থা। আচ্ছা, এখন যেটা বলে রাখি যে ঠান্ডা অতটা নেই। কলকাতায় যেমন খুব ঠান্ডা 13 ডিগ্রি, এখানে ঠান্ডা অতটা লাগছে না। এরকম একটা বড় বেড আছে, দুদিকে 2টো চেয়ার সমেত টেবিল আছে। এখানে একটা কাবার্ড আছে, এখানে একটা জুতো রাখার কাম জিনিসপত্র রাখার জায়গা আছে, এখানে একটা ড্রেসিং আছে, আর বাথরুমটা হচ্ছে এই হলো বাথরুম। খুবই পরিষ্কার আছে, এখানে বেসিন আছে, গিজার চলছে, আর জায়গা মোটামুটি বড়। আচ্ছা, আমরা খেতে এতটাই মগ্ন ছিলাম যে ফটোটা তোলা হয়নি, কারণ আমাদের অলমোস্ট খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। আচ্ছা, আমরা মঙ্গলাজড়ি এসেছি, কালকে কি এক্সপেক্ট করছিস? হ্যাঁ, আমি এক্সপেক্ট করছি আমি সকালবেলাটা ল্যাদ খাবো, সেম একটু ঘুমাবো অনেকক্ষণ, নেচারের বিউটিটা অনুভব করব, পাখি দেখবো, যা যা দেখার আছে সব দেখবো, আর নির্ভেজাল ছুটির কটা দিন কাটাবো, সারাটা দিন ল্যাদ খাবো, ঘুরবো ভালো করে। 3টে লাইফার চান্স আছে কালকে Expecting nothing is a great expectation. ওকে। Expecting every moment of enjoyment. Expecting every moment of fulfillment. ও পক্ষী বিশারদের সাথে ঘুরতে বেরোবো আমরা সকাল এবং বিকেল, অতএব একটা দারুণ দিন কাটবে আমাদের পক্ষী বিশারদের সাথে। অন্য কোনো জায়গা পাচ্ছিলাম না বলে এটা বুক করা হয়েছিল, সবাই মিলে এসেছি, এটাও কম কথা নয়, অনেক দিন পর আবার আসা হয়েছে। কালকে আমরা চিলিকাতে বোটিং করতে যাবো এবং আমার বাবা বলেছে যে সেখানে 1000 রকম পাখি পাওয়া যায় এবং বাবা অনেক উত্তেজিত হয়ে আছে। তুমি উত্তেজিত হয়নি? বাবার মতো না, বাট চিলিকাতে বোটিং করতে যাবো, সেখানে অনেক বার্ডস দেখবো, খেলবো, সব জায়গায় দেখবো, আচ্ছা। এক্সপ্লোর করবো। বাহ, ভেবেছিলাম সকালে বেলায় উঠে বোটিং করে একটু বার্ডস দেখে আসবো, তারপরে খেলবো, নিয়ে ব্রেকফাস্ট করতে যাবো। কাল আমরা চিলকাতে বোটিং করতে যাচ্ছি, প্লাস অনেক বার্ডস দেখবো। ও ফ্যান্টাস্টিক। না পড়া হবে না, কেন? একদম পড়বো না, এই পড়া হবে না। আচ্ছা। সন্ধ্যার আড্ডাটা ভেজ পকৌড়া আর গরম চায়ের সঙ্গে এমনই জমে উঠেছিল যে সময় কখন গড়িয়ে গেল তার আর খেয়ালই ছিল না। কথা, হাসি আর দিনের অভিজ্ঞতা ভাগাভাগির মাঝেই হঠাৎ করে কানে এলো ডিনারের ডাক। আড্ডার রেস তখনও মন জুড়ে, কিন্তু পেট আর মন দুটোই যেন প্রস্তুত ছিল পরের পর্বের জন্য। আমরা চলে এসেছি ডিনার করতে। আচ্ছা, আমাদের ডিনারে কি আছে? রুটি, রুটি, হ্যাঁ। আলু ভাজা, ডাল, তারপরে গাজর হালুয়া, ডিম আর রুটি। বাহ, তাড়াতাড়ি খেয়ে নাও। গুড মর্নিং। আমরা সকাল 6টায় উঠে চলেছি হচ্ছে মঙ্গলাজড়ির যেখান থেকে বোটিং হয় সেই পয়েন্টে। তো আমরা আপাতত 4 জন যাচ্ছি, আমি, অর্ণব, অজয় আর রাতু। মঙ্গলাজড়ি নেচার ক্যাম্প রিসর্ট থেকে যেখানে বোটিং হয় সেই জায়গাটি আমাদের রিসর্ট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, এবং আমরা আগেই অটো বুক করে রেখেছিলাম। ভোরবেলা এই জায়গায় পৌঁছালে মনে হয় যেন সব কিছুর গতি ধীর হয়ে গেছে। শান্ত পরিবেশ, সকালের হিমেল হাওয়া এবং চারপাশে পরিযায়ী পাখিদের বাসস্থান সব মিলিয়ে এক আলাদা মাত্রা এনে দেয়। সকালের এই মুহূর্তে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ, পাখিদের কলতান আর নরম হিমেল হাওয়ার স্পর্শ সব মিলিয়ে এক ধরনের অমলিন আনন্দ তৈরি করে, যা শুধু চোখে নয় মনেও স্থায়ী হয়ে থাকে। আমাদের মাঝি নৌকো
নিয়ে চলেছে। প্রথমেই দেখে নিলাম একটা ব্ল্যাক উইং স্টিল্ট। বোটিং শেষ হওয়ার পর আবার ফিরে এলাম নেচার ক্যাম্পে। তবু মনটা যেন তখনও ফিরে আসেনি। মনে হচ্ছিল আরেকবার যদি বোটে ওঠা যেত, আরও নতুন পাখি দেখব, তাদের নানান কর্মকাণ্ড দেখে আবারও মুগ্ধ হতে থাকবো। এই অদম্য টানেই খুব বেশি দেরি না করে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম। সেই একই পথ, সেই একই জলাভূমি, কিন্তু কৌতূহল আর উত্তেজনা ছিল একেবারে নতুন। প্রকৃতির এই আহ্বানকে তখন আর উপেক্ষা করা যায়নি। আমরা দুপুরবেলা শটে এখন এসেছি। তো এখন আমরা বোটে করে দুটো গ্রুপে আর কি বিভিন্ন পাখিদের দেখতে পাবো। তো আপনাদেরও দেখাতে থাকবো। আমরা বোটে চড়ে পড়েছি। थोड़ा पीछे है ना, वो बड़ा वाला क्या है? चलो ओपन भी स्टार्ट। আচ্ছা, শামুকপুর ওপেন বিল স্টপ। সকালের মতোই আবার মুগ্ধ হয়ে গেলাম। এত কাছ থেকে এত পাখি বোধহয় আর কোনো দিনও দেখিনি। কোথাও দেখা যায় একটা ফ্যালকন তার খাদ্য শিকার করে খাচ্ছে, কোথাও একটি হেরন একটা সাপ মুখে নিয়েছে, কোথাও রুডিশেল ডাক নিজের রঙের শোভা নিয়ে দুলকি চালে এগিয়ে যাচ্ছে। সব কিছু আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বন্দি হয়ে গেছে স্মৃতির খাতায়। আর দিনের শেষে যখন সূর্য অস্ত যাচ্ছে, এক ঝাঁক পাখিরা আকাশের একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, তখন মনে এক অদ্ভুত প্রশান্তি, মুখে অনাবিল হাসি, আর মনে ঘুরছে সব পাখির নাম। এক একটা করে পাখির নাম বলো। Glossy ibis. তারপর Common coot. তুমি আমাকে আর বলতে সব বলে গেছি। তুমি আমিও বলে এই বলো, এই কি বলো? ওপেন বিল স্টর্ক, open জাকানা, জাকানা, পিনটেল, Rudy Shelda. Rudy John. বলো কি বলো? স্পেশাল পাখি। আমরা বসে গেছি আবার আড্ডায়। হোটেল থেকে পকোড়া দিয়ে গেছে, ভেজ পকোড়া, এছাড়াও ফিশ তাওয়া ফ্রাই আমরা অর্ডার করেছি আলাদা করে। যাই হোক, আমাদের বাচ্চা পার্টি অন্যদিকের রুমে গিয়ে খেলাধুলা করছে, আর আমরা এখানে আড্ডায় বসে গেছি আবার। হ্যাঁ, আমাদের দুজন ইনজিওর্ড, তারা একটু রেস্ট নিচ্ছে। তো উই শ্যাল ওভারকাম। আমরা এখন পকোড়া খাওয়ার পরে ফিশ তাওয়া ফ্রাই খাবো, তারপরে চা খাবো। ভালোই টেস্ট। ভালোই টেস্ট।
ডিনারে আজকে আমি ভাত খাবো, চিংড়ি খাবো, রুটি ভাত সব কিছু রুটি ভাত খাবে না? এই তো খাবার দিয়ে দিয়েছে। কি খাচ্ছ? রুটি, পায়েস, আলু ভাজা, মিক্স ভেজ, ডিম। আজকে স্পেশাল আইটেম, সবাই যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। লেটস রিভিল। ওয়াও, একটার পর একটা লেয়ার, তার উপর আরেকটা লেয়ার। ও মাই গড, ঠিক আছে, এটা ডাব চিংড়ি। ওয়াও। গুড মর্নিং। আজকে আমাদের তৃতীয় দিন। আমরা আজকে এখান থেকে চেক আউট করে, এখান থেকে মানে মঙ্গলাজোড়ি থেকে চেক আউট করে বেরিয়ে যাব টুয়ার্ড সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। আমরা ব্রেকফাস্ট করি 9টা, 9:15 মধ্যে বেরিয়ে যাব, এরকমই প্ল্যান আছে। কারণ ওখানে আমাদের 3.5 ঘন্টা লাগবে যেতে। আর পথে আমাদের একটা দুটো স্পট আইডেন্টিফাই করা আছে, তো দেখা যাক সেটা আমরা কভার করতে পারি কি না টাইমের মধ্যে। কারণ আমাদের ওখানে গিয়ে লাঞ্চ করার ব্যাপার আছে। আমরা শুরু করব 9টার সময়। আমরা আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন চা খাচ্ছি সবাই মিলে আমরা বেরোনোর আগে। কি আমরা কি ঠিক আছি তো? ঠিক আছিস? চলো চা তুলে নাও। হ্যাঁ, মঙ্গলাজোড়ি থেকে আমরা কি পেলাম তা বলতে গেলে প্রথমেই বলতে হয় এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিদের কাছ থেকে চেনার এক বিরল সুযোগ। আসলে এই অভিজ্ঞতার টানেই মানুষ বারবার এখানে ফিরে আসে। কিন্তু আরও একটি বিষয় গভীরভাবে মন ছুঁয়ে গেল। নেচার ক্যাম্পের স্বাভাবিক সৌন্দর্য আর সেখানে দায়িত্বে থাকা মানুষগুলোর আতিথেয়তা, তাদের ব্যবহার, যত্ন, রান্নার মান সব কিছুর মধ্যেই ধরা পড়ে এই জায়গাটিকে ঘিরে থাকা তাদের স্বপ্ন আর দৃষ্টিভঙ্গি। और आपका बिहेवियर एंड सर्विस इज मस्त था। और विजन Shiva is good. Shiva is very good. শিবা রক্স। মঙ্গলাজোড়ি থেকে সাতকোশিয়া যাওয়ার একাধিক রুট আছে। আমরা রাজরানপুর হয়ে যাওয়ার রুটটা বেছে নিয়েছিলাম। এই পথে যাত্রা করতে গিয়ে চোখে পড়তে থাকে একের পর এক প্রাচীন মন্দির, যেগুলো সেই এলাকার রাজকীয় অতীত আর ঐতিহ্যের নীরব প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই ঐতিহ্যের পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম সোনামুহিন ড্যাম ও পার্কে। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পাহাড় আর শীতকালীন পিকনিকের জন্য পরিচিত এই জায়গাটা সত্যিই এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে প্রকৃতির শান্ত রূপটা উপভোগ করলাম। তারপর আবার যাত্রা শুরু। এবার গন্তব্য সাতকোশিয়া। পথ যেন ধীরে ধীরে আমাদের শহরের কোলাহল থেকে আরও গভীরে নিয়ে যাচ্ছিল প্রকৃতির দিকে। দেখতে যাব আমি তুমি সবাই মিলে আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা। দেখতে যাব আমি তুমি, সে মেলার দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলার দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সে তার বাউল ফকির, হাসি মুখের বুড়ো বুড়ি। ওরে পুতুল হারি পুতুল। হাসিতে, গল্পে, গানে পৌঁছে গেলাম সাতকোশিয়া টাইগার রিজার্ভ এন্ট্রি পয়েন্টে। আমরা টাইগার রিজার্ভে ঢুকছি। আমরা দাঁড়িয়েছিলাম এন্ট্রি করার জন্য। আমরা যেহেতু অনলাইন বুকিং করেছি, আমাদের অলরেডি এন্ট্রি করা আছে এবং তার জন্য টাকা দেওয়াও আছে। আচ্ছা, আমরা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি একটা জিনিস দেখে। এইখানে হচ্ছে আমাদের জঙ্গলের রাস্তা, যেটা আমরা এক্ষুনি এন্ট্রি করলাম। রাতুল আর অজয় অদ্ভুতভাবে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন। সেই জিনিসটা আপনাদের এখন আমি দেখাচ্ছি। একটা টার্টেল,
এটা চোখ বন্ধ করে আছে আপাতত, খোলসের ভেতর ঢুকে আছে। তার কারণ হচ্ছে সে চায় না যে আমাদের সাথে বন্ধুত্ব হোক। আমরা সাতকোশিয়া স্যান্ড রিসর্টে ঢুকে গেলাম। এই হচ্ছে গেট। গেট দিয়ে ঢুকে এখানে রিসেপশন, এখানে আমাদের এন্ট্রি করাতে হবে। আরে তাড়াতাড়ি আসো, এই ওগুলো রেখে দাও। আমরা গাড়ি পার্ক করে এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আমরা আজকে পার্মানেন্ট টেন্টে থাকবো, কালকে আমাদের স্যান্ডের ওপর টেন্টে থাকবো। আমাদের আজকের আস্থানা এই टेंट। हम लोग का यही है ना? अच्छा रूम, अच्छा यहाँ पे एसी भी है। এখানে চেয়ার দেওয়া আছে এই জায়গাটায়। যেটা বাথরুম খুবই পরিষ্কার এবং গিজারও আছে। হ্যাঁ, গিজারের সুইচ ভেতরে আছে। আর এই জায়গাটা একটা আলাদা স্পেস, যদি কারোর এক্সট্রা বেড লাগে তাহলে এখান থেকে, বা এই জায়গাগুলো এখানে কম্বল রাখা। আচ্ছা, এই হচ্ছে আরেকটা টেন্ট। এগুলো সবই টেন্ট, কিন্তু এগুলো স্ট্রাকচার করে টেন্ট, সো ইট ইজ অ্যাজ গুড অ্যাজ আ রুম। সাতকোশিয়া ভারতের দুটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চলের সংযোগস্থল, দাক্ষিণাত্য উপদ্বীপ ও পূর্বঘাট পর্বতমালা। প্রায় 1136 বর্গ কিলোমিটার বিস্তৃত সাতকোশিয়া টাইগার রিজার্ভ জুড়ে বিস্তার করে রয়েছে এই অনন্য ভূপ্রকৃতি। এখানেই মহানদী পূর্বঘাট পর্বতমালার বুক চিরে প্রায় 22 কিলোমিটার দীর্ঘ এক গিরিখাত বা গর্জ সৃষ্টি করেছে। এই 22 কিলোমিটার অর্থাৎ প্রায় 14 মাইল দূরত্বকেই স্থানীয় পরিমাপে বলা হয় 7 কোষ, কারণ এক কোষ প্রায় 2 মাইলের সমান। সেই থেকেই এই জায়গার নামকরণ সাতকোশিয়া। শীতের সময় যখন মহানদীর জলস্তর কমে যায়, তখন নদীর বুকে এভাবেই অস্থায়ী টেন্ট খাটিয়ে থাকার ব্যবস্থা করা হয়, যা এই জায়গার অভিজ্ঞতাকে আরও আলাদা করে তোলে। এই জায়গা সম্পর্কে পড়াশোনা করে যতটা জেনেছিলাম, এখানে এসে তার চেয়েও অনেক বেশি অভিভূত হয়েছি। চারপাশে শান্ত পরিবেশ, প্রাকৃতিক দৃশ্যের অপার সৌন্দর্য আর অজস্র সবুজের মাঝে এসে আমাদের উচ্ছ্বাস যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছিল। আমরা খেতে বসে গেছি লাঞ্চে। কেরম লাগছে খাবারটা? অসাধারণ। ভেরি গুড। কি নিলি রে? কি আছে আজকে? আছে হচ্ছে ডাল, এঁচড়ের তরকারি, স্যালাড, মাছ, আচার, পাঁপড় আর একটা ভাজি। Fantastic. লাঞ্চের পর আর টেন্টে ফিরে যায়নি, সোজা চলে এসেছিলাম নদীর পাড়ে। তখন কানে আসছিল পাখিদের ডাক আর নদীর কুলকুল শব্দ, একটা অবিরাম শান্ত সঙ্গীতের মতো। মনে হচ্ছিল হ্যাঁ, এমন জায়গাও সত্যিই আছে। আর এই জন্যই তো আমাদের বারবার ঘুরে বেড়ানো, নিজেদের ভেতরের মানুষটা খুঁজে পাওয়ার জন্য। সেই মুহূর্তে হঠাৎই মনে পড়ে গেল অরণ্যের দিনরাত্রির সেই দৃশ্য, যেখানে রবি ঘোষ কাগজটা পুড়িয়ে বলেছিলেন, সভ্যতার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। ঠিক তেমনই এক অনুভূতি যেন গ্রাস করে নিল। একদিকে আস্তে আস্তে সূর্যমামা পাহাড়ের কোলে ঢলে পড়ছিল। সেই দৃশ্য ক্যামেরাবন্দি তো করলাম বটে, কিন্তু চোখে যা দেখলাম আর মনে যা অনুভব করলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইকো রিসোর্টের আরেকটা বৈশিষ্ট্য হলো বা বিশেষত্ব হলো যে এখানে ক্যানোপি ওয়াক আছে। আমরা ক্যানোপি ওয়াকে উঠছি এখন। এটা বললাম যে 200 মিটার লম্বা
এই রাস্তা দিয়ে, এটা একটা ফান। খুব নড়ছে, পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। ক্যানোপি ওয়াক শেষ করে যখন স্ন্যাক্সের ডাক এলো, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। চারদিকের আলোয় ঝলমল করে উঠেছে রিসর্টটা, আর বাতাসে মিশে আছে হালকা শীতের আবেশ। সেই পরিবেশের সঙ্গে মানানসইভাবেই ছিল ভেজ পকৌড়া আর গরম গরম চা। রিসর্ট থেকে আয়োজন করা হয়েছিল সেই অঞ্চলের লোকনৃত্য। চা পকৌড়ার সঙ্গে সেই নাচের তালে বসে বসে সন্ধ্যাটা দারুণ উপভোগ করলাম। এদিক থেকে শর্টটা দেখ। চলো চল 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 চল, হয়ে যাক। আরে ভাই, আর কি খেলা আছে? এটা কি খেলছো? এটা কি খেলছো তোমরা? এটা কি খেলা? স্লিঙ্গো একাই খেলতে পারছি। এই একাই খেলছো? চেস চেস চেস। উজান দাদা আসো। আমরা ডিনার করতে চলে এসেছি। একটা জমাটি আড্ডার পর আমরা ডিনারের জন্য চলে এলাম। খাবারে ছিল ভাত, রুটি, মিক্স ভেজ, চিকেন আর মিষ্টি। সাধারণ কিন্তু তৃপ্তিকর। এমন কিছু সন্ধ্যা থাকে যেগুলো ক্লান্তি এনে দেয় না, বরং মনে আরও একটু শক্তি যোগায়। তাই ডিনার শেষ হওয়ার পরেও আমরা থেমে থাকিনি। কৌতূহলকে সঙ্গী করে আমরা আবার বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারে। কি মনে হচ্ছে, কি চিতাবাঘ থাকবে? চিতাবাঘ থাকতে পারে। আর একটা ব্ল্যাক টাইগার বলছি, ও। আমরা এখন নাইট ট্রেক করতে বেরিয়েছি। এখানে কিছু আউল স্পট করা গেছে আর নাইট জার স্পট করা গেছে। হ্যাঁ, আচ্ছা। এখানে সবাই হাত দেখাচ্ছে, কিন্তু সবার হাত জমে গেছে। গুড মর্নিং। আজকে চতুর্থ দিন আমাদের। সকালে প্রচণ্ড কুয়াশা, সানরাইজ দেখা যায়নি, আর খুব বাদরের উৎপাত শুরু হয়েছিল। আমাদের ঘুম ভেঙে গেছে। এখন আমরা রেডি হব, করে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব সাফারিতে, বোটিং সাফারি। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় আমরা দেখতে পাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে যাব। হাই, গুড মর্নিং। আমরা সাতকোশিয়ার বোটিং পয়েন্টে এসেছি। এখন বাজে সকাল 11টা। এখানে আমরা বোটিং করার জন্য এসেছি, কিন্তু এখন বোটিং বন্ধ আছে। কোনো বাইরে থেকে ফরেস্ট অফিসার আসে, বোটিং এখন হচ্ছে না। সেই কারণে আমাদের 3 ঘন্টা পরে, এই দুপুর 3টের দিকে আরেকবার আসবো, তখন হওয়ার চান্সেস আছে। তো সেই জন্য তখন আমরা এসে একবার ট্রাই করব। এখন এমনি এখানটা একটু ঘুরে দেখে নিচ্ছি। ওকে, আমরা চলেছি একটা ফলস দেখতে, পুরা পানি ফলস, তাই তো? এই হচ্ছে ঝর্ণা। আমরা বহু কষ্টে খুঁজে পেয়েছি। এই জায়গা দিয়ে ট্রেকিং করে যেতে হবে। আমরা একটা ঝর্ণার দিকে যাচ্ছি দেখতে। এই পথ ধরে সোজা এগিয়ে যাব। আমরা চলে এসেছি, এটা কি পূর্ণাপুরি ফলস, কিন্তু ফলসের জল এখন খুবই কম বা নেই বললেই চলে। এটা বয়ে গেছে এই দিকে।
আচ্ছা, আজকে এখানে আমরা আবার নতুন টেন্টে থাকবো, যেটা স্যান্ডের উপর। এগুলোই যেগুলো টেম্পোরারিলি করা হয়। আমাদের 4টে টেন্ট দেওয়া আছে। তো এবার আমি যাচ্ছি। এইখানে হচ্ছে আমাদের টেন্ট। এটা হচ্ছে নন এসি টেন্ট, বড় খাট, একটা ফ্যান আছে, আর টেম্পোরারি বাথরুম করে দেওয়া হয়েছে এখন, যেখানে শাওয়ার এখানে আছে, এখানে কোমোড, আয়না এইসব আছে। ঠিক আছে মোটামুটি। আমরা চলে এসেছি বোটিং করতে। এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন বাজে কটা? 3টে। তো আমরা সকালবেলা ফিরে গেছিলাম, এখন আবার এসেছি। সকালে মনটা একটু খারাপ হয়ে গেছিল বটে, কিন্তু বিকেলে এসে আমরা আবার বোটিং করার সুযোগ পেলাম। সাধারণত যেখানে বোটিংয়ের সময় থাকে প্রায় 30 মিনিট, আমরা সেটা 1 ঘন্টার জন্য বুকিং করেছিলাম। আর সেই সিদ্ধান্ত যে সার্থক হয়েছিল তা বলাই বাহুল্য। এই 1 ঘন্টায় একে একে চোখের সামনে ধরা দিল কুমির, নানা প্রজাতির কচ্ছপ, ময়ূর, সম্বর হরিণ, আর সবচেয়ে চমকপ্রদ ছিল গ্রেট কর্মোরেন্ট বা পানকৌড়ির একটা গোটা কলোনি। অবশ্য আমরা সাধারণত যে পানকৌড়ি দেখে অভ্যস্ত, এটা তাদের মতো নয়, আকারে বড়, উপস্থিতিতে আরও বেশি প্রভাবশালী। দারুণ লাগছে। একটু ময়ূরটা গ্রেট কর্মোরান্ট, মানে গ্রেট পানকৌড়ি। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। আজকে আমাদের 5ম দিন, শেষ দিন আজকে। আমরা এখন বাজে হচ্ছে 8:10। আমরা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব, কারণ আমাদের 12 ঘন্টা টাইম লাগবে যেতে। সাধারণত কোথাও ঘুরতে গেলে একদিন করে শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গেই মনটা একটু খারাপ হতে থাকে। ভাবতে থাকি আর কটা দিন বাকি, এই কদিন পার হলেই তো ট্রিপ শেষ। কিন্তু এই ট্রিপে প্রতিটা দিনই আলাদা আলাদাভাবে মুগ্ধ করেছে। প্রতিটা দিন নিয়ে এসেছে নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধি। বুঝলাম কিছু কিছু জায়গাকে আগে ভাগে পুরোটা জেনে নেওয়া ভালো নয়, কারণ ঠিক সেই মুহূর্তে সেই জায়গায় গিয়ে হঠাৎ করে যে সারপ্রাইজ, যে আনন্দ আর তৃপ্তি পাওয়া যায় তা আর কোথাও মেলে না। আমরা যেমন মঙ্গলাজরির পরিবর্তনের গল্পটা জানতে পেরেছি, ঠিক তেমনই ধীরে ধীরে একটা পরিবর্তন আমাদের ভিতরেও ঘটে গেছে। নতুন করে দেখা, নতুন করে অনুভব করা আর অচেনা অভিজ্ঞতায় মুগ্ধ হওয়ার যে ক্ষমতা, সেটাই যেন ফিরে পেয়েছি। তাই শুরুতেই হয়তো অনেকে আমরা বলেছি যে অন্য কোনো জায়গা পাইনি বলে এখানে এসেছি, বা কেউ বলেছি এখানে ঘুমোবো, ল্যাদ খাবো। কিন্তু ট্রিপের শেষে আমাদের সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, আর সেই বদলের স্মৃতি নিয়েই আমরা ফিরেছি বাড়ির পথে, আরও একটু সমৃদ্ধ মন নিয়ে, আরও একটু ভিন্ন মানুষ হয়ে। আমরা একটু দাঁড়িয়ে পন্থিকাতে লাঞ্চ করছি। এখন বাজে 2:10। আমরা আজকে কোথায় এসে গেলাম? আমরা কোলাঘাটে এসে এখন চা খাচ্ছি। এবার যে যার নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাব। এখন আজকে একটা বিশেষ দিন, সেটা হলো 31 ডিসেম্বর। তো আমরা কি বলবো এখন? হ্যাপি নিউ ইয়ার! একটা মোমেন্ট বলাটা খুব কঠিন, ওভারঅল পুরো ট্রিপটাই ভালো লেগেছে। আজকের বোট রাইডটা খুব ভালো লেগেছে। এতগুলো ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস দেখেছি, সাম অন ল্যান্ড, সাম উইথ देयर উইংস, সাম ইন দ্য ওয়াটার। আমরা ইনফ্যাক্ট ক্রোকোডাইল ইন দ্য ওয়াটারও দেখেছি। আজকের বোট রাইড ওয়াজ অসম। দ্যাট ইজ দ্য মেমোরেবল পার্ট অফ দিস জার্নি। একসাথে
lot of things we have seen. আমার প্রথমে মনে হয়েছিল পাখি নিয়ে তো আমার অতটা ইন্টারেস্ট নেই, তো কীরকম লাগবে জানি না, বাট তারপর পাখি দেখার পর মনে হলো যে হ্যাঁ এটাও ভালো ভালো লাগছে, পাখি এত রকমের পাখি দেখতে, তাদের সম্পর্কে জানতে, বা সে থেকে শুনে শুনে যা জানছি শুনছি তাতে একটা ইন্টারেস্ট গ্রো করছে এবং একটা অন্যরকমভাবে এই ট্রিপটাকে এনজয় করেছি। আমার সব থেকে মেমোরেবল মোমেন্ট ছিল যখন অর্ণবকে বাঁদরের ঝাড় ঘিরে ফেলেছিল। আমি এত মনে মনে চাইছিলাম যে একটা চাটি খাবো বা অন্তত চুলের মুঠিটা ধরে নাড়িয়ে দিই বাঁদর এসে। হাইলাইট হবে যে পানকৌড়ির আমি একটা খুব ক্লাসি নাম পেয়েছি, উইচ ইজ কর্মোর্যান্ট। পিকক থেকে শুরু করে ডিয়ার থেকে শুরু করে অনেক টাইপের টার্টল দেখেছি, কুমির তো ছিলই, অ্যান্ড অফকোর্স দ্য কর্মোর্যান্ট। ইউজুয়ালি আমাদের যে ট্রিপগুলো হয় তাতে একটা পার্টিকুলার এজেন্ডা থাকে যে আমরা এইটা দেখতে যাচ্ছি। এই পার্টিকুলার ট্রিপটা একটা অদ্ভুতভাবে তৈরি হয়েছে যেখানে আমরা খুব একটা মানে পার্টিকুলারলি আমি খুব মারাত্মক কিছু এক্সপেকটেশন নিয়ে আসেনি। এবারে যেটা মেন লাগলো মংলাজুরির যে মর্নিং সাফারিটা করলাম, আমি প্রচন্ড অবাক হলাম যে এত ভ্যারাইটিস পাখি এবং তারা এত কাছে। কিন্তু যেটা ইনফ্যাক্ট হলো আর পরের যে পরপর সিকোয়েন্স অফ ইভেন্টস, প্রত্যেকটা ইভেন্টস ইভেনচুয়ালি ওয়াজ আ ভেরি সাকসেসফুল। তো এইখানে আমার যেটা মনে হয়েছিল যে এমন কিছু আহামরি কিছু নয়, ঠিক আছে একটা জায়গায় যাব বন্ধুদের, মানে আমার কাছে তখন ব্যাপারটা ছিল যে আচ্ছা মানে আমার এই সার্কেলটার সাথে আসবো, সেটাই উড বি মাই মেমোরেবল মোমেন্ট। এত কাছ থেকে আমার মনে হয় খুব কম জায়গায় আছে যেখানে এত কাছ থেকে এত ভ্যারাইটিস পাখি দেখা যায়। তো একটাই 350 কিলোমিটার 350 কিলোমিটার গাড়ি তারপরে ফ্ল্যাট। তোর মেমোরেবল মোমেন্ট হওয়া উচিত তুই 16 ঘন্টা না খেয়েছিলিস। মানে সবকিছু কিন্তু ইউটিউব দেখে জানা যায় না যে কোনটা ভালো তোমার জন্যে বা তোমার জন্য কোনটা বেস্ট মোমেন্ট বা কোনটা মেমোরেবল, সেটা নিজে চোখে এসে যখন দেখবি বা দেখবো এদার তখন সেটা বোঝা যায়। তো ওভারঅল ট্রিপটাই মেমোরেবল মোমেন্ট ফর মি। গিয়ে পাখিকে ওরকম কাছ থেকে দেখা যেটা প্রবাবলি আমি আগে কখনো ভাবিনি যে অত কাছ থেকে পাখি দেখা যেতে পারে, এবং সাতকোশিয়া স্যান্ড রিসোর্স যেখানে এরকম একটা সেটআপে থাকা, এরকম একটা ভাস্ট এরিয়া যেখানে একদম ক্লোজ টু নেচার, ওপেন টু এভরিথিং, কোনো কিছু প্ল্যান না করে উই অলমোস্ট গট এভরিথিং। তো আমরা আজকে বোটিং করতে গেছিলাম, সেখানে আমার খুব ভালো লেগেছে, সেটা সবচেয়ে বেস্ট লেগেছে। অনেকগুলো হনুমান আমাদের সবারই ছাদের উপরে এসে লম্ফ নাচতে শুরু করেছিল এবং আমরা সবাই তাদেরকে তাড়াচ্ছিলাম এবং এটা আমার বেস্ট লেগেছে এবং খুব মজা হয়েছিল। আমার ভালো লেগেছে স্লিং শটটা, যেখান দিয়ে আমরা বাদরগুলোকে তাড়াচ্ছিলাম আর যখন পায়ের চটি দিয়ে দিয়ে পাছুতে মেরে মেরে বের করছিলাম। ওখানে 4টে কুমির দেখেছিলাম, একটা হরিণ দেখেছিলাম, অনেকগুলো টার্টেল দেখেছিলাম, তারপর পিকক্সও দেখেছিলাম আর অনেকগুলো বার্ডসও দেখেছিলাম। এটা সবচেয়ে বেস্ট লেগেছে। আর লেগেছে হচ্ছে গিয়ে আজকের বোটিংটা, কারণ ওখানে অনেক মজা পেয়েছি, 4টে কুমির দেখেছি তো, প্লাস একটা হরিণ, আর এখানে টেন্টে থাকাটা তো